পরবর্তীতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখনও অনেকগুলো টেলিভিশন চ্যানেল এবং পত্রিকা আসলো এবং সেগুলোকেও কিন্তু তাদেরই এক ধরনের মুখপাত্র হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এটি এক ধরনের রাজনীতি। এই যে সংস্কৃতির কথা বলছে, এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বলছে পুলিশ ব্যবস্থার সংস্কার, তারা স্বাধীনভাবে কাজ করার যে সক্ষমতা পেশাদারিত্বের সঙ্গে, সেই জায়গাতে তাদের একটু স্পেস দিতে হবে। তাদের চিন্তা ভাবনা, বিচার ক্ষমতা, তাদের প্রয়োগের ক্ষমতা, সেই জায়গাতে তাদের এক ধরনের স্বাধীনতা দরকার আছে। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। শিপন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ভালো আছেন নিশ্চয়? আমরা আপনার কাছে ফিরবো, তবে তার আগে দেখে নেই পত্রিকার পাতায় শিরোনামে কোন কোন খবরগুলো জায়গা করে নিয়েছে। দর্শক, প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো। তাদের শিরোনাম, ইসলামী ব্যাংকে সংঘর্ষ, গুলি, আহত অন্তত 10, প্রতিবাদ প্রতিরোধের প্রত্যয়ে দীপ্ত গ্রাফিতি দেয়ালে দেয়ালে, 3 দিনে নিহত 326 জন। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক। তাদের শিরোনাম, এখন রাজনীতি করা কঠিন হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। শপথ নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর দৈনিক সমকাল। তাদের শিরোনাম, রাজনীতির হাতিয়ার হওয়া পুলিশ খুঁজছে মনোবল। ইসলামী ব্যাংক দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলি। এরপর আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। তাদের শিরোনাম, সরকারের সামনে 7 চ্যালেঞ্জ, কেউ চাঁদাবাজি করলে পা ভেঙে দিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। দৈনিক যুগান্তরের শিরোনাম, বদলাচ্ছে পুলিশের পোশাক, আওয়ামী লীগ আমলে দখল, 3 ব্যাংকে বিশৃঙ্খলা। এরপর রয়েছে দেশ রূপান্তর। তাদের শিরোনাম, ব্যাংকে ব্যাংকে দখলের লড়াই, সরকারের হুঁশিয়ারির পর কাজে ফেরার ঘোষণা পুলিশের। দৈনিক বণিক বার্তা, কারসাজি ও জালিয়াতির মাধ্যমে পুঁজিবাজার থেকে হাতিয়ে নেওয়া হয় লাখো কোটি টাকা, অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে ভূমিকা রাখেন সাবেক সেনা কর্মকর্তারা। দ্য ডেইলি স্টার। তাদের শিরোনাম, মেট্রো রেল সার্ভিস টু রিজিউম অন আগস্ট 17, অল কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্টস টু বি স্ক্র্যাপড। শিপন, আমরা পত্রিকার শিরোনামগুলো দেখলাম এবং সবচেয়ে ভালো লাগা বা আসার মতো একটা খবর যে পুলিশ বাহিনীর সদস্যরা কাজে ফিরছেন। এই যে একটা থমথমে অবস্থা বা সহিংসতা থেকে তারা কাজে ফিরছেন, তাদের কাজে ফেরার পথে বা এর পর কি কি মনোবল দরকার বলে আপনি মনে করছেন? আপনি প্রথমেই বললেন এটি একটি আশাব্যঞ্জক খবর। আসলেই আমরা খুবই আশান্বিত হলাম। একটু সন্দিহান ছিলাম যে ধ্বংসস্তূপ থেকে তারা কিভাবে ঘুরে দাঁড়াবে, কারণ একটা মানসিক বিপর্যয়ের মধ্যে ছিল, ট্রমার মধ্যে ছিল অনেক পুলিশ সদস্য, এবং তারা বলেছ এবং তাদের উপরে যেভাবে হামলা চালানো হয়েছে, থানায় ভাঙচুর চালানো হয়েছে, হত্যাযজ্ঞ চালানো হয়েছে, নিপীড়ন করা হয়েছে, তারা থানাতেই ফিরতে পারছিল না। এক ধরনের আইন শৃঙ্খলা ব্যবস্থা বা কাঠামোটি ভেঙে পড়েছিল বলা যায়। সেইখান থেকে আমরা গতকালকে দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, তিনি পুলিশ প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠক করেছেন এবং বৈঠকে মূল যে বিষয়গুলো ছিল, যে আন্দোলনরত পুলিশ সদস্যদের 11টি দফা, এবং সেখানে প্রথমেই ছিল নিরাপত্তা, যে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে, আহতদের ক্ষতিপূরণ দিতে হবে, পুলিশ কাঠামোকে সংস্কার করতে হবে, ঢেলে সাজাতে হবে, এবং চেইন অফ কমান্ডের ক্ষেত্রে পেশাদারিত্বের যে চর্চা, সেটি যেন তারা পেশাদারিত্বের সঙ্গে করতে পারে, সেই নিশ্চয়তাগুলো তাদের দাবির মধ্যে ছিল, প্রধান দাবি। সেইখান থেকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে 15 আগস্টের মধ্যে তারা যদি কর্মস্থলে না ফিরে তাহলে পলাতক ঘোষণা করা হবে। একদম একটা শক্ত অবস্থান ছিল বর্তমান অন্তর্বর্তী সরকারের, এবং সেখান থেকে পুলিশ সে নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত হওয়ার পরে তারা কর্মস্থলে ফিরতে শুরু করেছে এবং তাদের নিরাপত্তার ব্যাপারটি বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ইতিমধ্যে নিশ্চিত করছে। আমরা সকাল থেকে যে খবর পাচ্ছি, বিভিন্ন জায়গায় সফলতার সঙ্গেই তারা কর্মস্থলে ফিরছে। আপনি যেটি বলছিলেন, যেটা সবথেকে বড় বিষয়টি হয়ে যাচ্ছে মনোবল ফেরানো। আমার মনে হয় যে এখানে এক ধরনের মোটিভেশন দরকার এবং তাদেরকে মানসিকভাবে মনোবল বাড়ানোর জন্যে বেশ কিছু কার্যক্রম নিতে হবে। তার মধ্যে প্রথম
এবং প্রধানতম যে বিষয়টি তারা বলছে পুলিশ ব্যবস্থার সংস্কার, তারা স্বাধীনভাবে কাজ করার যে সক্ষমতা পেশাদারিত্বের সঙ্গে, সেই জায়গাতে তাদের একটু স্পেস দিতে হবে। তাদের চিন্তা ভাবনা, বিচার ক্ষমতা, তাদের প্রয়োগের ক্ষমতা, সেই জায়গাতে তাদের এক ধরনের স্বাধীনতা দরকার আছে। স্বাধীন বিচার ব্যবস্থার পাশাপাশি প্রয়োগকারী সংস্থারও স্বাধীনতা দরকার, এবং সেটি অবশ্যই পেশাদারিত্ব এবং জবাবদিহিতার মধ্যে। মনোবল বাড়ানোর ক্ষেত্রে নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ বিশেষ কার্যক্রম নেবেন এবং তাদেরকে যে ধরনের সহযোগিতা করার দরকার, সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী, বিজিবি, আনসার, তারা সেই সহযোগিতা করবেন। একটি বিষয় খুব আলোচিত হচ্ছে যে না, পুলিশের পোশাক পরিবর্তন করা হবে, লোগো পরিবর্তন করা হবে। এটি হয়তোবা আন্দোলনরত শিক্ষার্থীরা চাচ্ছেন বা চাচ্ছেন না, আমি একেবারে নিশ্চিত নই। তবে ঢেলে সাজানোর মানে যে পোশাক পরিবর্তন বা লোগো পরিবর্তন করলেই সবকিছু আমূল পরিবর্তন হয়ে যাবে, আমি সেটি মনে করি না। আপনি সংস্কারের কথা বলছিলেন, আমরা দেখছি যে পুলিশ বাহিনীর সাথে সংস্কার হচ্ছে বা পোশাকই হবে হয়তো। সে একইভাবে যদি রাষ্ট্রীয় সংস্কারের কথা বলি, রাষ্ট্রীয় কাঠামোগত ব্যবস্থায় সংস্কার কতটা জরুরি? এর কোনো বিকল্প নেই, এটি এতটাই জরুরি যেটি দীর্ঘ সময়ের দাবি। এই সমাজ এবং রাষ্ট্র কাঠামোকে ঢেলে সাজানোর দাবি কিন্তু দীর্ঘদিনে, নতুন প্রজন্ম দীর্ঘদিন ধরে এটি চেয়ে আসছে। আপনি দেখবেন যে বেশ কয়েকটি সেক্টরে কিন্তু ঢেলে সাজানো বা সংস্কারের কথাটি আসছে, যেমন শিক্ষা এবং স্বাস্থ্য। এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো, শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ, শিক্ষার পদ্ধতি এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা, কারিগরি শিক্ষাকে সামনে নিয়ে আসা। আন্তর্জাতিক বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ বিশ্বের সাথে সমান তালে এগিয়ে যেতে কারিগরি শিক্ষারও কোনো বিকল্প নেই। এবং আমাদের শিক্ষা ব্যবস্থা টেক্সট বুক নির্ভর। এবং দেখবেন যে আমরা যখন শিক্ষার্থী ছিলাম, যখন যে পাঠ্য বইয়ে যে ধরনের নীতি নৈতিকতা বা আদর্শের কথা শুনেছি, পড়েছি, জেনেছি, উপলব্ধি করেছি, সেটা বাস্তব জীবনে মেনে চলার চেষ্টা করতে গিয়ে কিন্তু মানুষ যখন কর্মজীবনে ঢুকেছে বা প্রবেশ করেছে, তখন এক ধরনের ধাক্কা লেগেছে। কেন? সম্পূর্ণ বিপরীত কর্মজীবন। আমরা দেখেছি চাকরি ক্ষেত্রে তদবির করতে হবে, চাকরি ক্ষেত্রে ঘুষ দিতে হবে, চাকরি ক্ষেত্রে ঢুকতে গেলে রাজনীতি করতে হবে, না হলে ভালো চাকরি আপনি পাবেন না। তো এই যে ব্যাপারগুলো, এবং তার পরবর্তীতে গিয়ে আপনি দেখবেন যে কর্মস্থলে এক ধরনের রাজনীতিকরণ, বৈষম্যের শিকার, বেতন কাঠামো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কোঠা পদ্ধতি, নানানভাবে এই শিক্ষা প্রতিবন্ধকতা ছিল এবং কর্মস্থলে এক ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়েই কিন্তু লড়াই করে করে আজকের এই 50-55 বছরের একটা সংগ্রাম। এই জায়গা থেকে বেরিয়ে আসছে একটা এক ধরনের অসামান্য, অসাধারণ একটি সুযোগ তৈরি হয়েছে। আর এইটার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থা, আপনি দেখবেন যে স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর কথা কেন বারবার বলা হয়। একজন রোগী একটি হাসপাতালে বা ক্লিনিকে যাওয়ার পরই যে পরিমাণ ওষুধ এবং টেস্ট দেওয়া হয়, এবং মানসিকভাবে তাকে সরাসরি একটি জটিল কঠিন রোগের কথা বলা হলে তার মধ্যে একজন ভীতি সঞ্চার তৈরি হয় এবং তাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়। আপনি তখন একটু সামর্থ্যবান হলেই আপনি পাশের দেশে চলে যান বা আরও দেশের বাইরে, থাইল্যান্ডে চলে যান। তো এই যে ব্যাপারটা, তার মানে আমাদের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থারও কিন্তু সেরকম অবস্থা, একজন অনিশ্চয়তা। আমরা যেখানে ডাক্তারদের কাছে জীবন বাঁচাতে যাই, সেখানে গিয়ে আমরা এক ধরনের শঙ্কা এবং ভীতির মধ্যে পড়ে যাই এবং অর্থনৈতিকভাবে একটি পরিবার শেষ হয়ে যায়। মানে পুরো রাষ্ট্রীয় কাঠামোগত ব্যবস্থাতেই কি সংস্কারের প্রয়োজন? অবশ্যই। এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যেমন আইন এবং বিচার ব্যবস্থার সংস্কার প্রয়োজন। আপনি দেখবেন যে নির্বাচন কমিশনের সংস্কারের কথা অনেকে বলছেন, সামনে আরও এটি নিয়ে আলোচনা হবে, কারণ অন্তর্বর্তী সরকারের পরপরই কিন্তু নির্বাচনের প্রসঙ্গটি চলে আসবে। তো সেই ক্ষেত্রে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের জন্য, পার্টিসিপেটরি ইলেকশনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং নিশ্চিন্তে নির্দ্বিধায় ভোট কেন্দ্রে যাওয়ার যে পরিবেশ, এই পরিবেশটা তৈরি করতে হবে। দীর্ঘদিন কিন্তু সাধারণ মানুষ, ভোটাররা ভোট দিতে পারছে না। 3 জেনারেশনের মধ্যে 3টা ইলেকশন গত, সবাই কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে 14, 19 এবং 24-এর ক্ষেত্রে 22%, 24%, কোথাও কোথাও 40% এরকম। অর্থাৎ আমরা যদি বলি 20, 25, 30-এর মধ্যে ছিল, এটা তো একটু সুষ্ঠু পরিবেশ ছিল না। অনেকে ভোট কেন্দ্রে যায়নি। রাজনৈতিকভাবে ভোট কেন্দ্রগুলোকে এক ধরনের ডমিনেট করা হয়েছে, তাই না? প্রশাসনকে ব্যবহার করা হয়েছে। আমরা এই নগ্নচিত্র দেখেছি বারবার। এই প্রজন্মের বাক স্বাধীনতা ছিল না, সবাই মন খুলে কথা বলতে পারেনি। এই যে ব্যাপারগুলো ছিল, এই জায়গাগুলোতে তরুণ প্রজন্ম
এখন অনেক অ্যাডভান্সড প্রজন্ম, আধুনিক তথ্য প্রযুক্তির সঙ্গে তারা তাল মিলিয়ে, বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা সমান তালে এগিয়ে যেতে চায়। তাদেরকে সেই সুযোগটা তৈরি করে দিতে হবে। তারা যে বাংলাদেশের স্বপ্ন দেখছে, যে বাংলাদেশকে নিয়ে তারা পুনর্গঠনে হাত দিয়েছে, তাদের মতো করেই, তাদের স্বপ্নের মতো করে, তাদের মনের মতো করে বাংলাদেশকে গড়ে তুলতে সার্বিকভাবে সহযোগিতা করা আপনার আমার এখন সবার দায়িত্ব। শিবন, আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছিলাম যে এই যে সংস্কার, সেটা কতটা কঠিন বা কতটা সহজ হবে? দেখেন, বাংলাদেশে যে রাজনৈতিক পরিবেশ, যে সাংঘর্ষিক বা প্রতিশোধমূলক যে রাজনীতি আমরা দেখি, যে ক্ষমতার রাজনীতি দেখি, সেখানে সব কিছুকে নিয়ন্ত্রণ করার এক ধরনের মানসিকতা আমাদের মধ্যে বেড়ে উঠেছে। আমরা মনে করি যে ক্ষমতা আসলেই এটি একটা ধরনের চিরস্থায়ী বন্দোবস্ত, এবং ক্ষমতায় থাকার জন্যে আমি সব ধরনের রাষ্ট্রীয় ইনস্ট্রুমেন্টকে ব্যবহার করে থাকি, এবং সেটা নগ্নভাবে ব্যবহার করে থাকি। এবং আমরা সবশেষ তার উদাহরণও দেখেছি, জনগণের উপরে গুলিবর্ষণ, হত্যাকাণ্ড এবং নাশকতা। এই যে ব্যাপার, এইগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে আমাদেরকে। আপনি দেখবেন যে আধুনিক বিশ্বে আপনি যুক্তরাষ্ট্রের কথা বলবেন, আপনি পাশের দেশ ইন্ডিয়ার কথা বলবেন, এই যে গণতান্ত্রিক চর্চার মধ্যে আমাদেরকে আসতে হবে, না হলে একটি দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব হবে না। সংস্কারের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনৈতিক সদিচ্ছাটাও দরকার। কেন? রাজনৈতিক মানসিকতাটা আমাদের শিক্ষা জীবন থেকে গড়ে উঠেছে। এই রাজনীতির যে মানসিকতার যে পরিবর্তন, দৃষ্টিভঙ্গির যে পরিবর্তন, এই পরিবর্তনটা নিজেদের থেকেই, মধ্যে থেকে আসতে হবে। তারপরে না সবার মধ্যে এটাকে অনুরণন করতে, ছড়িয়ে দিতে হবে। এই যে মানসিকতা পরিবর্তনের প্রথমত হচ্ছে মানুষ ইতিবাচক পরিবর্তনের মানসিকতার বিস্তৃতি ঘটাতে হবে। সবাইকে এই পরিবর্তনের সুফলটা কি হবে এটি বোঝাতে হবে, ঘরে ঘরে, জনে জনে বোঝানোর দরকার আছে। কারণ আমরা এই পরিবর্তনকে নিয়েও সমালোচনা করব। কেননা আমরা এই পরিবর্তনের ইতিবাচক এবং নেতিবাচক দিক নিয়ে, আর আমাদের যেহেতু নেগেটিভিটি বেশি, আমরা বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখতে সবসময় সমালোচনার চোখে দেখতে পছন্দ করি। সুতরাং বড় কথা হচ্ছে সব সমালোচনাকে পাশ কাটিয়ে একটা স্বপ্নের সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে রাষ্ট্র কাঠামোর সংস্কার অবশ্যম্ভাবী, এটি করতে হবে। কারণ দীর্ঘদিনের যে জরাজীর্ণতা, দেখবেন আইনগুলো ব্রিটিশ আমলের, সেই আইনগুলোর সংস্কার দরকার, এবং যতগুলো বডি রয়েছে বডিগুলো এক ধরনের সংস্কার দরকার। এবং যারা পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে, যারা সৎ কর্মকর্তা বা অফিসার, তাদেরকে পুনর্বল করে, তাদের কাজের সুযোগ করে দেয়া, এবং এখানে দলীয়করণ থেকে বেরিয়ে আসতে হবে, অনিয়ম দুর্নীতির ক্ষেত্রে বেরিয়ে আসতে হবে। দেখবেন যে পুলিশ সদস্যরা বারবারই বলছেন যে কনস্টেবল নিয়োগে যে পরিমাণ দুর্নীতি হয় বা হয়েছে অতীতকালে, এই জায়গাগুলোতে যেন কোনো রকম দুর্নীতি না থাকে। অর্থাৎ দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতিমুক্ত সমাজ কাঠামো গড়ে তোলা, এই ক্ষেত্রে জনগণকেও কিন্তু সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। উৎসাহিত হতে হবে। আমি যদি দুর্নীতি প্রবণ হই, কর্মকর্তারাও যদি দুর্নীতি প্রবণ হয়, তাহলে কিন্তু দুর্নীতি থেকে বেরিয়ে আসা খুবই কঠিন। সুতরাং মানসিকতার যে পরিবর্তন, এবং এই পরিবর্তনের জন্য যে নৈতিকতার বিকাশ, যে নৈতিক মূল্যবোধ বা মানবিক যে মূল্যবোধের জায়গাগুলোর কিন্তু বিকাশ ঘটাতে হবে। আপনি দেখবেন যে অপরাধ করে পার পেয়ে যাওয়া, অর্থাৎ বিচারহীনতার যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমি অন্যায় করলে আমার বিচার হবে, এই দৃষ্টান্ত যদি থাকে, তাহলে কিন্তু আমি অন্যায়ের দিকে আর ধাবিত হব না, আমি ভাববো না। সেই ক্ষেত্রে যারা কর্মকর্তা কর্মচারী, যারা লুটপাট করে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, বিদেশে পাচার করেছে, তাদেরকে দৃষ্টান্তমূলকভাবে শাস্তির নিশ্চয়তা বিধান করতে হবে। এবং তাদের যদি শাস্তি নিশ্চিত করা হয়, তাহলে বাংলাদেশের পরবর্তী প্রজন্ম এই ধরনের কর্মকাণ্ড করার সাহস পাবে না এবং বিরত থাকবে, এবং তার মাধ্যমে একটু সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা অবশ্যই দেখি। জানতে চাচ্ছি যে শাস্তির নিশ্চয়তা ছিল না বলে কি মানুষ এত উন্মুক্তভাবে অপরাধ করে গেছে? এই যে এটা একটু বিস্তৃত আলোচনা। আমি যদি খুব সংক্ষেপে বলি, এই যে বলছিলাম যে দলীয়করণ, আমি বলছিলাম যে ঘুষ বাণিজ্য দিয়ে আমাদের চাকরিতে প্রবেশ, এবং যখন একজন কনস্টেবল, একজন এসআই বা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তার টার্গেটটাই থাকে যে আমি এই পরিমাণ টাকা দিয়ে ঢুকছি, এটা এক ধরনের বিনিয়োগ, তাই না? এটা এক ধরনের বিনিয়োগ। এবং দেখবেন যে পারিবারিক শিক্ষা থেকে বেরিয়ে এসে যখন দেখে যে আমার বাবা মা বা আমার পরিবার আমার চাকরির জন্য 10 লক্ষ টাকা খরচ করেছে, তার একটু এক খণ্ড জমি বিক্রি করেছে, তার মধ্যে কিন্তু সমাজ এবং তার রাষ্ট্র কাঠামো নিয়ে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়। তখন মনে হয় যে আমার বাবার সে সম্পত্তির মূল্য আমি 10 গুণ ফিরিয়ে নিয়ে আসবো। এই যে কাঠামোই, সমাজ কাঠামো, রাষ্ট্র কাঠামোই আমাকে
খারাপ পথে পরিচালিত করতে বা আমার মনের মধ্যে নেগেটিভভাবে দেশপ্রেমের জায়গা থেকে আমাকে সরিয়ে দিচ্ছে। সুতরাং আমাদের মধ্যে, আপনার আমার মধ্যে দেশপ্রেমকে যে জাগ্রত করার যে ব্যাপারটা, দেশের প্রতি যে কমিটমেন্ট, দায়িত্বের প্রতি যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গার পাশাপাশি তাদেরকে সেই সুযোগ সুবিধা এবং সম্মান, সেই জায়গাটা নিশ্চিত করতে হবে। কেননা মানসিকতা হচ্ছে সবথেকে বড় সমস্যা। আমার মনে হয় যে রাষ্ট্রের এমন কিছু পরিবর্তন দরকার যেখানে মানুষ এই ঘুষ দুর্নীতি এগুলা জাদুঘরে চলে যাবে। কারণ তরুণ প্রজন্ম, নতুন যে প্রজন্ম, এরা ঘুষ দুর্নীতি চায় না, এরা অন্যায়, এরা অপরাধ, এরা রক্তপাত, এরা প্রাণহানি চায় না, সেটা কিন্তু বারবার তারা বলছে। সুতরাং এই যে সংস্কারের জায়গা, তাদের মতো করে তাদের যে স্বপ্নের বাংলাদেশ, তারা যেভাবে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে এবং যে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, NBR, তাদেরকে কিন্তু ঢেলে সাজাতে হবে। মানুষের মধ্যে কোনো ভীতি তৈরি করার কোনো সুযোগ তৈরি করতে দেওয়া যাবে না। কেন, আমি যে স্বচ্ছ পথে যে ইনকামটি করব, সেই তার যে রিটার্নটা দাখিল করব, সেটা আমি আমার ঘরে বসে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাকে করার স্বাধীনতা দিতে হবে। আমি ঘরে বসে ট্যাক্স টোকেন বা আদার্স সুযোগ সুবিধা দিব। আমি সড়কে যখন গাড়ি নিয়ে বের হব, আমি নিয়ম মেনে চলবো এবং ট্রাফিকও নিয়ম মেনে আমাকে সব সুযোগ সুবিধা নিশ্চিত করবে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো যদি আপনি নিশ্চিত না করেন, ব্যক্তি স্বাধীনতার জায়গা যদি নিশ্চিত না করেন, সততার জায়গা নিশ্চিত না করেন, জবাবদিহিতার জায়গা নিশ্চিত না করেন, রাষ্ট্র কাঠামোর মধ্যে যদি অপরাধীদের তদন্ত করে আইন অনুসারে যদি বিচারের নিশ্চয়তা না দেন, বিচার না করেন, তাহলে কিন্তু বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। সুতরাং আমি আশা করি, আমরা সবারই প্রত্যাশা, নতুন অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখবে। এবং আরেকটি বিষয়, ধর্মনিরপেক্ষতা বা সাম্প্রদায়িক সম্প্রীতি। ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই বারবারই এই বিষয়টির উপরে জোর দিচ্ছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশ আমাদের সবার, সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেই এই বাংলাদেশের যে গণতন্ত্রের যে সৌন্দর্য, বাংলাদেশের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যকে সামনে নিয়ে আসতে হবে এবং এটি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশ একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে, আত্মসম্মান জাতি হিসেবে, মুক্তিযুদ্ধের যে মূল আদর্শ এবং বাংলাদেশের সার্বভৌমত্বের যে শক্তি, বাংলাদেশের যে নাগরিক বা তারুণ্যের যে বিকাশ, এবং সেই জায়গাগুলো প্রতিষ্ঠিত করতে হবে যে আমরা বিশ্বের থেকে পিছিয়ে নেই, আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে সমানভাবে আমরা এগিয়ে যাচ্ছি। সবশেষে আরেকটি বিষয় বলতে চাই যে রেমিটেন্স, যারা প্রবাসী আছেন, দেখবেন যে তারা জীবন, পরিবার পরিজনকে বাংলাদেশে রেখে বিদেশে হাড় ভাঙা খাটুনি খাটার পরে তারা রেমিটেন্স পাঠাচ্ছে। দেখবেন যে রেমিটেন্স তারা বৈধভাবে পাঠাতে পারছিল না, হুন্ডি বা অবৈধভাবে এক ধরনের সিন্ডিকেট গড়ে উঠেছিল। সেই জায়গা থেকে প্রবাসীদেরও যে দেশপ্রেম, সেই দেশপ্রেমের জায়গা থেকে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তার জন্য ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে রেমিটেন্স পাঠায়। এবং তাদের বেশ কিছু সমস্যা রয়েছে। আমি প্রবাসীদের সঙ্গে অনেক কাজ করেছি, আমরা দেখেছি যে একটি মৃতদেহ বা ডেড বডি আনার ক্ষেত্রেও কিন্তু পাওয়া যায় না, দূতাবাসে গিয়ে ভোগান্তির শিকার হতে হয়, তারা নানানভাবে হয়রানির শিকার হয় এবং তারা ওইখানে গিয়ে NID কার্ড হারিয়ে গেলে, পাসপোর্ট হারিয়ে গেলে তাদের যে সহযোগিতা দরকার পাসপোর্ট অধিদপ্তর থেকে বা নির্বাচন কমিশনের জায়গা থেকে, সেই জায়গাগুলোতে তারা ভোগান্তির শিকার হয়। মাসের পর মাস, কখনো কখনো বছরের পর বছর অর্থের বিনিময়েও তারা সঠিক সময়ে সেবাটি পায় না। এই যে বলছিলাম যে আমাদের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি যেভাবে ছড়িয়ে পড়েছে, সেই জায়গা থেকে রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন, পুনর্গঠন এবং সংস্কার ছাড়া কোনোভাবেই এই এটাও এক ধরনের ধ্বংসস্তূপ, এর থেকে বেরিয়ে আসা সম্ভব না। আমাদের সবাইকেই সমান মনোযোগ দিয়ে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করতে হবে এবং সরকারকেও আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। কারণ অন্তর্বর্তী সরকারের মেয়াদ ঠিক কতদিন এটা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। এক ধরনের গুরুদায়িত্ব বর্তমান উপদেষ্টাদের উপরে রয়েছে এবং তারপরেই রাজনৈতিক দলগুলো আসবে। সুতরাং এই যে ধারা তৈরি হবে, এই ধারাটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, রাজনীতিবিদদের সদিচ্ছা, নেতাকর্মীদের সদিচ্ছা, এগুলো থাকতেই হবে এবং একইভাবে রাজনৈতিক যে সহাবস্থান, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে 15 আগস্টকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার এক ধরনের চেষ্টা আছে। হ্যাঁ, দল থাকবে, আওয়ামী লীগ, BNP, এটা দুইটি খুব বৃহৎ দল, জনসমর্থন রয়েছে, তাদের মাঠে নামার বা তাদের কথা বলার অধিকার নিয়ে রাজপথে সোচ্চার হওয়ার অধিকার রয়েছে, সেই অধিকারের জায়গাগুলো থাকবে। অন্যদিকে আপনি দেখবেন যারা অপরাধ করেছে, দুর্নীতি করেছে, রাষ্ট্রীয় কাঠামো ভাঙচুর করেছে, রাষ্ট্র সম্পদ বিনষ্ট করেছে,
তাদেরকেও কিন্তু আইনের আওতায় নিয়ে আসতে হবে। যারা দুর্নীতি করে শত শত হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে, জনগণের টাকা লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, অবৈধ সম্পদের পাহাড় গড়েছে, তাদেরকেও কিন্তু বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং আইনশৃঙ্খলা বাহিনীতে যারা দুর্নীতিবাজ, যারা ক্ষমতার অপব্যবহার করেছে, যারা রাষ্ট্রের ক্ষমতাকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছে, দলের স্বার্থে ব্যবহার করেছে, সুনির্দিষ্টভাবে তদন্তের মাধ্যমে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এর কোনো বিকল্প নেই। এটি না হলে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা করা বা আমরা যে স্বপ্নের বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, যে বৈষম্যবিহীন বা বৈষম্য বিরোধী বাংলাদেশের প্রত্যাশা করছি, সেটা অসম্ভব হয়ে পড়বে। আমরা আরেকটু দেখতে চাই, দৈনিক ইত্তেফাকের শিরোনাম ছিল এখন রাজনীতি করা কঠিন হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এবং চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেয়া হবে। বা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং আমরা দেখেছি যে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বারবারই অনেকে প্রশ্ন তুলেছেন, প্রশ্নবিদ্ধ হয়েছে। আপনি দেখবেন যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল এবং পত্রিকাকে নিয়ে আসা হয়েছিল, এবং সেই পত্রিকাগুলো বা টেলিভিশন চ্যানেলগুলো তখনকার বিরোধী দলকে সমানভাবে কথা বলার সুযোগ দেয়নি। পরবর্তীতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখনও অনেকগুলো টেলিভিশন চ্যানেল এবং পত্রিকা আসলো, এবং সেগুলোকেও কিন্তু তাদেরই এক ধরনের মুখপাত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং এটি এক ধরনের রাজনীতি। এই যে সংস্কৃতির কথা বলছে, এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কেননা মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধির চর্চা গণমাধ্যমে হবে, এবং গণমাধ্যম হচ্ছে মুক্ত আকাশের মতো। সেখানে সব মত, পথ এবং সবাইকে তুলে নিয়ে আসতে হবে। সেখানে যদি আমি মনে করি যে বিএনপিকে এখন কথা বলতে দিব না, বা আওয়ামী লীগকে কথা বলতে দিব না, বা আওয়ামী লীগ বিএনপিকে কথা বলতে দিব না, তখন কিন্তু গণতন্ত্রের সঠিক যে বিকাশ সেটি সম্ভব নয়। এবং অনেকেই বলা হতো যে গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ, এই দর্পণের মাধ্যমে জনগণ কিন্তু সঠিক তথ্য পায়। এই জন্য গণমাধ্যমকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা অবতীর্ণ হতে হবে। এবং চাটুকারিতার কেন করবে, কেন করার সে সুযোগ থাকবে? রাষ্ট্র কাঠামোকে ঢেলে সাজানোর পরপরই গণমাধ্যম প্রকৃত সত্যকে তুলে ধরবে এবং সত্যের পক্ষে সবসময় থাকবে, সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এই যে নীতি, এবং সেই নীতির মাধ্যমে যদি মুক্ত গণমাধ্যমের বা মুক্ত সাংবাদিকতার চর্চা থাকে, সেক্ষেত্রে পেশাদার সাংবাদিকতার বিকাশের স্বার্থে প্রশিক্ষণ জরুরি। গণমাধ্যমের যারা পলিসি মেকার, নীতি নির্ধারক, তাদেরকেও সহযোগিতা করতে হবে, রাষ্ট্রকে সহযোগিতা করতে হবে, গণমাধ্যমকে সেই স্বাধীনতা প্রদান করতে হবে। এবং স্বাধীনতা পেলেই সাংবাদিকরা পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারবে। এ ব্যাপারে আমি খুব দৃঢ় প্রতিজ্ঞ। অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা হয় না, তারপর যেহেতু সময় একেবারে শেষ, আপনার সাথে দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কর্মবিরতি সহ সব আলটিমেটাম প্রত্যাহার করল পুলিশ সদস্যরা। সব অনিশ্চয়তার পেছনে ফেলে আজ থেকে যোগদান করছেন কর্মস্থলে। সাত সকালে রাজধানীর সড়কে যানবাহনের চাপ, ছুটছেন অফিসগামী মানুষ। শৃঙ্খলা ফেরাতে আনসার ও শিক্ষার্থীদের নিরন্তর চেষ্টা। এবং জনবল সংকটে ব্যাহত হচ্ছে জামালপুরের ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। বিপাকে এলাকার ৬ লাখ মানুষ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর ১টায়। এর আগের সংবাদ এক নজরে দেখবেন দুপুর ১২টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।